তো আমরা শুরু করছি লাভ ও ক্ষতি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো এখন লাভ ও ক্ষতি যে চ্যাপ্টারের নামটা থেকে বোঝা যাচ্ছে এখানে কি আলোচনা করতে হবে, ঠিক আছে? এখন বেসিক লাভ আর ক্ষতি কি জিনিস সেটা আমরা সবাই জানি, তাই না? লাভ আর ক্ষতির সাথে তো আমরা জন্মের পর থেকে ওয়াকিবহাল, তাই তো? যে কখন লাভ হয় আর কখন ক্ষতি হয়। এখন এখানে পুরো ব্যাপারটা কেনা বেচার উপর। লাভ কখন হয়? যখন আমরা ছোট 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 থেকে ছোট বিষয়েও লাভ আর ক্ষতি হিসাব করি, ঠিক আছে? যে তোর হচ্ছে চিপসের প্যাকেটের মধ্যে কতগুলো চিপস বেশি পাইলাম, ওইটা আমার লাভ, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা মানে কোনো কোনো কিছু কিনতে গিয়ে কোনো কিছু ফ্রি পেলাম কিনা, আমি ফ্রি জিনিসটা আমার লাভ, ঠিক আছে? তারপরে তোর হচ্ছে আহ, যখন আমরা মানে টোটো করে যাই কোথাও, ঠিক আছে, টোটো করে যেতে গিয়ে যদি বাই চান্স আমাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে নেয়, ঠিক আছে, বা আমাদের বেশি টাকা দিতে হয় কোনো কারণে, ঠিক আছে, সেটা আমাদের ক্ষতি। তো এখন ছোট থেকে ছোট বিষয়ে আমরা লাভ আর ক্ষতি হিসাব করে থাকি। তো আমাদের স্পেসিফিক্যালি এখানে এই চ্যাপ্টারের মধ্যে লাভ আর ক্ষতি জিনিসটা টাকা রিলেটেড, ঠিক আছে, মানে টাকার সাথে সম্পর্কিত। যে আমি টাকা যদি বাঁচাতে পারি তাহলে লাভ, আর যদি টাকা আমার বেশি চলে যায় তাহলে ওটা আমার ক্ষতি, ঠিক আছে? উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ। সেটা হচ্ছে যে ধরে নে উম, এখানে এখানে কেনা বেচার উপর গল্প আসবে, ঠিক আছে জিৎ? কেনা বেচার উপর এখানে পুরো ব্যাপারটা। তো ধরে নে একজন ব্যবসায়ী, ঠিক আছে, ব্যবসা কিভাবে হয় একটু আগে বুঝে নে, ঠিক আছে? তো যদি ব্যবসায়ী এরকম হয় যে সে নিজে কোনো কিছু একটা বানায়, সে নিজে একটা জিনিস বানাতে পারে, দুই ধরনের ব্যবসায়ী হয়, ঠিক আছে? এক, সে নিজে জিনিসটা বানাতে পারে, অথবা সে নিজে যে বানায় তার থেকে কিনে আবার অন্য কাউকে বেচতে পারে, ঠিক আছে? এই দুই ধরনের হয়। উদাহরণ ধরে নে তোরা লেস কোম্পানির নাম তো শুনছিস চিপসের, তাই না? তো লেস কোম্পানি কি করে? আলুর চিপস বানায়, তাই তো? তো এখন লেস কোম্পানি ওটা কি লাগছে, ঠিক আছে? এখন লেস কোম্পানি কি হয় যে কোম্পানি নিজে কিন্তু কাস্টমারদের বিক্রি করে না, মানে আমি তোকে বুঝাই। লেজের প্যাকেট কেনার জন্য আমরা কোথায় যাই? লেজের ফ্যাক্টরিতে না দোকানে? তাহলে অবভিয়াসলি লেজের ফ্যাক্টরিতে আমরা যাই না। কিন্তু লেজ যে প্যাকেট গুলো, সেই লেজের প্যাকেট গুলো কিন্তু বানানো হয় আসলে ফ্যাক্টরিতে। ওটা কিন্তু দোকানদাররা বানায় না লেজের প্যাকেট, তাই না? এটা আমরা সবাই বুঝি, কথাটা ক্লিয়ার? লেজ বল, কুরকুরে বল, যেটাই বল না কেন, এটা তো দোকানদাররা নিশ্চয়ই বানায় না। দোকানদাররা শুধুমাত্র প্যাকেট গুলো রাখে, কোম্পানির থেকে দেওয়া হয়। তো দেখ, দোকানদাররা কি করছে? দোকানদাররা ওই লেজের বা কুরকুরের যে প্যাকেট সেটা কোম্পানির থেকে কিনছে, আবার আমাদেরকে কি করছে? ওরা বিক্রি করছে, ঠিক আছে? তো এখন এই যে কেনা বেচা, এই কেনা বেচার মধ্যে একজন দোকানদার ধরে নে লেজের একটা প্যাকেট সে কেনে হচ্ছে 7 টাকায়, সে কেনে 7 টাকায়, ঠিক আছে? আর যখন সে বিক্রি করবে, সে বিক্রি করার সময় কাস্টমারকে বিক্রি করছে 10 টাকার একটা প্যাকেট, ঠিক আছে? মানে কোম্পানির কাছ থেকে 7 টাকা দিয়ে সে কিনছে, এবং যখন কাস্টমারকে বিক্রি করছে লেখা আছে প্যাকেটের উপর যে 10 টাকা বিক্রি করতে হবে, 10 টাকাতে ও আমাকে বিক্রি করছে, ঠিক আছে, লেজের প্যাকেটটা। তাহলে কোয়েশ্চেন হচ্ছে দোকানদারের এতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 3 টাকা লাভ হচ্ছে। এটুকু আমরা সবাই বুঝলাম। একই রকম ভাবে ধরে নে যে আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান, ঠিক আছে? আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে ধরে নে খিচুড়ি, তোর মানে খিচুড়ি হবে, তারপরে তোর হচ্ছে পনির হবে, পুরা খিদা পেয়ে গেছে, ঠিক আছে? খিচুড়ি হবে, পনির হবে, চিপস হবে, আর চাটনি হবে, কথা কথা, ঠিক আছে? তো এই যে মেনুটা, এই মেনুটার পেছনে ধরে নে আমার মানে আমি কি করলাম, আমি নিজে বানাবো না, ঠিক আছে, আমি ধরে নে কোনো একজন ক্যাটারারকে দিয়ে বানাবো, বা একজন লোককে দিয়ে বানাবো, ঠিকাদারকে দিয়ে বানাবো। সে আমাকে বললো যে আপনার কতজন লোক আছে? আমি বললাম আমার 400 জন লোক আছে, ঠিক আছে? 400 জন লোককে আমি এই জিনিসটা খাওয়াবো, কথা কথা, ঠিক আছে? একটা ছোট্ট বাড়িতে পূজার মতন আছে, 400 জন লোককে আমি এই জিনিসটা খাওয়াবো। উনি বললেন তাহলে কিন্তু এক একটা প্লেটের দাম, মানে এই যে এক একটা প্লেটের দাম পড়ে যাবে 200 টাকা করে, ঠিক আছে? উদাহরণ দিচ্ছি, 200 টাকা করে পড়ে যাবে, হলো? তো ধরে নেওয়া হচ্ছে সেই ক্যাটারারের নাম কৃষাণু, ঠিক আছে? তো কৃষাণু ক্যাটারার আমাদেরকে কি করলো, যে 200 টাকা করে পার প্লেট দিল, ঠিক আছে? ওই খিচুড়ি, পনির, চাটনি, মিষ্টি, ঠিক আছে? এখন এই দামে আমি লোকেদেরকে খাওয়ালাম,
200 টাকা করে গেল আমার, ঠিক আছে, এক একটা প্লেটে 200 টাকা, আমি মোট কত টাকা খরচ হচ্ছে ওটা হিসেব করছি না, এক একটা প্লেটে 200। তারপরে হঠাৎ করে আমার সুশান্ত ক্যাটারের সাথে পরিচয় হইলো, ঠিক আছে। তো সুশান্ত ক্যাটারার আমাকে কি বললো, সুশান্ত ক্যাটারার বললো যে আমার দাদা, আমি আপনাকে ওই প্লেটে 160 টাকা দিতাম, ঠিক আছে, ওই সেম প্লেট 160 টাকা দিতাম। তখন আমার শুনে মনে হলো এই কি হইলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি জিনিসটাকে আমি জিনিসটাকে দিয়েছিলাম হচ্ছে 200 টাকা পার প্লেটে, কিন্তু আমার পরবর্তীতে একটা অফার পেলাম 160 টাকা, ঠিক আছে। তাহলে যে কাজটা আমি করলাম তাতে আমার লাভ হলো না ক্ষতি হলো? কত টাকা ক্ষতি হলো? তাহলে দেখ, এই যে আমরা কাজগুলো করছি, এই কাজগুলোতে কোনো ক্ষেত্রে লাভ হচ্ছে, কোনো ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, তাই না? তো যখনই আমরা কোনো কিছু কেনার বেচার উপর নির্ভর করি না, যদি ক্রয় মূল্য, একটা হয় ক্রয় মূল্য, ওটাকে উৎপাদন মূল্য বলা যেতে পারে, ঠিক আছে, ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য, ঠিক আছে। কিছু কোম্পানি হয় যারা সরাসরি মাল বিক্রি করে, ঠিক আছে। উদাহরণস্বরূপ ধরে নে, ওই লেজের যে কোম্পানি, লেজের কোম্পানি, সে লেজের একটা প্যাকেট বানালো, আমি ধরে নিচ্ছি উনার এক একটা প্যাকেট বানাতে 5 টাকা খরচ হয়, লেজের একটা প্যাকেট বানাতে উনার 5 টাকা খরচ হয়, কিন্তু সে দোকানদারকে 7 টাকায় বিক্রি করে, হলো। আবার অনেক সময় দেখবি যে লেজের প্যাকেটের উপর এক্সপায়ারি ডেট বলে একটা ডেট লেখা থাকে, ঠিক আছে, যে আজ 20 মার্চ এক্সপায়ার হয়ে যাবে। তো আজকে ধরে নে 20 ফেব্রুয়ারি, হাতে আর 1 মাস সময় আছে, এই 1 মাসের মধ্যে ওই লেজের প্যাকেটটা এক্সপায়ার হয়ে যাবে। তো কেউ আমার কাছ থেকে ওই লেজের প্যাকেটটা কিনছে না, আমি কোম্পানি, ঠিক আছে, তো কোম্পানির কাছ থেকে কেউ ওই লেজের প্যাকেটটা কিনছে না, ঠিক আছে। ধরে না কুরকুরের দাম আরো কম, 4 টাকায় কুরকুরে পাওয়া যাচ্ছিল, ঠিক আছে, এই জন্য সবাই কুরকুরে প্যাকেট কিনতেছে, কেউ লেজের প্যাকেট কিনছে না, কারণ লেজের প্যাকেটের দাম 5 টাকা করে ছিল, ঠিক আছে। লেজের প্যাকেট 5 টাকা করে কোম্পানি বিক্রি করছিল, আগেরটা যেটা বলছিলাম ওটা দোকানদার বিক্রি করছিল, ওই 7 টাকায় কিনে 10 টাকায় বেচা ওটা দোকানদার করছিল, এটা কিন্তু কোম্পানি বিক্রি করছে, কারণ কোম্পানিরও তো লাভ আর ক্ষতির ব্যাপার আছে, তাই না। তো কোম্পানি 5 টাকা করে বিক্রি করছিল, 20 ফেব্রুয়ারি হয়ে গেছে, 20 মার্চের মধ্যে বিক্রি করতে হবে লেজের প্যাকেটটাকে, কোম্পানি কি করলো, তড়িঘড়ি করে, কারণ 20 মার্চের পরে ওই লেজের প্যাকেট আর কোনো দামই নেই, ঠিক আছে, ওটার 0 টাকা দাম, কারণ কেউ কিনবে না ওই লেজের প্যাকেট। 20 মার্চ, 19 মার্চ অব্দি যাওয়া বা কিনতে পারে লোকেরা, ঠিক আছে। তো এখন কোম্পানি কি করলো, তড়িঘড়ি করে দোকানদারকে বললো ঠিক আছে, আমি তোমাদেরকে এই লেজের প্যাকেট 2 টাকায় বিক্রি করবো, ঠিক আছে, 2 টাকায় তোমাদেরকে এই লেজের প্যাকেট বিক্রি করবো, তোমরা এই জিনিসটা যদি কেনো। তো দোকানদাররা খুশি হয়ে 2 টাকায় কিনো, কারণ যে জিনিসটা ওনারা 5 টাকায় পাচ্ছিলেন, ওই জিনিসটা উনি 2 টাকায় পেয়ে গেলেন, ঠিক আছে, 2 টাকায় লেজের প্যাকেট গুলো কেনা হলো, দোকানদাররা কিনলো। কিন্তু কোম্পানির ওই লেজের প্যাকেটটা বানাতে 5 টাকাই লাগছিল, ঠিক আছে, কথায় কথা। তো কোশ্চেন হচ্ছে, এক্ষেত্রে কোম্পানির লাভ হলো না ক্ষতি হলো? লস হলো, ক্ষতি হলো। তার মানে কত টাকা ক্ষতি হলো? 3 টাকা ক্ষতি হলো একটা প্যাকেটে। তাহলে দেখ, যখনই উৎপাদন মূল্যের দাম বিক্রয় মূল্যের থেকে কম হচ্ছে, ঠিক আছে, উৎপাদন মূল্যের দাম বিক্রয় মূল্যের থেকে কম হচ্ছে, তখন আমাদের লাভ হচ্ছে। আর যখন উৎপাদন মূল্য বেশি হচ্ছে, 5 টাকায় বানাইছি জিনিসটাকে, বিক্রি করছি 2 টাকায়, তাহলে তখন আমার হয়ে যাচ্ছে ক্ষতি। তার মানে যে যত টাকায় কিনবো বা যত টাকায় বানাবো জিনিসটা, সেটার দাম বিক্রয় মূল্যের থেকে কম হতে হবে যদি প্রফিট করতে হয়, যদি লাভ করতে হয়। আর যদি ক্ষতি হতে হয় তাহলে পরে কিন্তু উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য, এটা কিন্তু বেশি হতে হবে বিক্রয় মূল্যের থেকে। এখন দেখ, উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য আসছে যদি কোম্পানি উৎস, যেটা উৎস যদি কাজ করে তাহলে উৎপাদন মূল্য কথাটা আসবে, কিন্তু মাঝখানের যে সোর্স, যেমন দোকানদারদের ক্ষেত্রে কিন্তু কোনো উৎপাদন মূল্য আসবে না, ওরা কোনো কিছু উৎপাদন করছে না, উৎপাদন মানে বানানো, ওরা কিছু বানাচ্ছে না, ওরা অন্য জায়গা থেকে জিনিস কিনছে, আবার অন্য একজনকে জিনিসটা বিক্রি করছে, তার মানে ওদের ক্ষেত্রে সেটা কি হবে, ক্রয় মূল্য হবে, কথাটা ক্লিয়ার? তো এখানে আমরা টোটাল 3টে শব্দ পাবো, একটা হচ্ছে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য, ক্লিয়ার? তাহলে আমরা লাভ কখন করি, কি বুঝলাম, যখন কোনটা বেশি হয়, ক্রয় না বিক্রয়? বিক্রয় বেশি হলে লাভ, আর ক্রয় বেশি হলে ক্ষতি, ঠিক আছে। তাহলে লিখি এই কথাগুলো, ছোট ছোট ডিটেলস, এই জিনিসগুলো লিখে নিই, এতে এগুলোতে পরবর্তীতে কনফিউশন হলে হবে না, ঠিক আছে। আমরা লিখবো হচ্ছে যে যদি ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য এটা গ্রেটার দেন বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয়, তবে ক্ষতি হবে। আর যদি ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য
বিক্রয় মূল্য হয়, তবে লাভ হবে। লাভের সূত্র তাহলে কি হচ্ছে? অতএব লাভ ইকুয়াল টু, লাভ হয়ে যাচ্ছে হচ্ছে মানে প্রফিট ইকুয়াল টু হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি কি হয়ে যাচ্ছে? ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মাইনাস বিক্রয় মূল্য। সহজ চ্যাপ্টার, সহজ ফর্মুলা, ঠিক আছে? আমরা খুব ইজিলি মনে রাখতে পারি এই জিনিসগুলোকে। ক্লিয়ার হলো? আচ্ছা, ক্রয় বিক্রয় গল্প শেষ, ঠিক আছে। এখন দেখ, কোনো একটা কাজ, যেমন আমি এখানে আমাদের, আমি তো পরীক্ষা নেই অনেক সময়, তাই না? আমাদের যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলোতে কোনো একজন স্টুডেন্টের, ঠিক আছে, যদি নাম্বারগুলো বাড়ে কন্টিনিউয়াসলি, তাহলে পরে ওর লাভ হচ্ছে। আর যদি কারোর নাম্বারগুলো কমে কোন পরীক্ষাগুলোতে, তাহলে বুঝতে হবে সে বাড়িতে হয়তো ঠিকঠাক করে খাটছে না বা কোনো কারণে তার অসুবিধা হচ্ছে, তার জন্য তার ক্ষতি হচ্ছে, আলটিমেটলি অঙ্কে ক্ষতি হচ্ছে, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? এখন পরীক্ষাগুলো তো এক একটা সময়ে এক একটা নাম্বারে না হয়। উদাহরণস্বরূপ, যে কেউ একটা স্টুডেন্ট 20-তে 16 পেল, আর আরেকটা পরীক্ষায় সে 30-এ 16 পেল, পাচ্ছে 16, কিন্তু একবার 20-তে একবার 30-এ, ঠিক আছে? তার মানে কি, যখন সে 20-তে 16 পেল, সে যতটা ভালো করলো, 30-এ যখন সে 16 বললো, তখন কি ততটাই ভালো করলো? ভালো করলো না, তাই না? কথাটা বুঝতে পারছি? তো দেখ, এই যে 16 যখন পাচ্ছে একটা স্টুডেন্ট, সে কততে পাচ্ছে এটা বলা খুব দরকারি। এসব না বলে যদি আমি জিনিসটাকে শতকরার আকারে বলে দিই, মানে পার্সেন্টেজ আকারে, আমি যদি বলি যে একটা স্টুডেন্ট এই পরীক্ষায় 50% পেল, পরের পরীক্ষাতে 60% পেল, আমাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হয়, তাই না? এই জন্য পার্সেন্টেজ, পার্সেন্টেজ শতকরা আকারে প্রকাশ কেন করা হয়? শতকরা আকারে প্রকাশ করার উদ্দেশ্যই যাতে সামনের জনকে ব্যাপারটা সহজে বোঝানো যায়। লাভ ক্ষতির ক্ষেত্রেও তাই, যে লাভ ক্ষতির ক্ষেত্রে আমরা শতকরা লাভ শতকরা ক্ষতি বের করে থাকি। কেন বের করে থাকি? যাতে সামনের জনকে ব্যাপারটা সহজে বুঝাতে পারি। একটা মোবাইলের উপর 20% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? একটা মোবাইলের উপর 200 টাকা ডিসকাউন্ট আছে, আর একটা মোবাইলের উপর বা 20% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? এখন যখন 200 টাকা ডিসকাউন্ট আছে, সে বুঝতে পারতেছে না জিনিসটা কেনা ঠিক হবে কিনা, কিন্তু যখন 20% বলছে, তার একটা ধারণা হয়ে যাচ্ছে, আচ্ছা 20% কম আছে। যদি এটাকে 50% বলতো বা 90% বলতো, তাহলে পরে জিনিসটা আরো কমে যেত, ঠিক আছে? তাহলে যদি 50%-এর বেশি হয় ডিসকাউন্ট, তাহলে পরে সেই ক্ষেত্রে আমার মোবাইলটা অবশ্যই অনেকটাই সাশ্রয় হচ্ছে মোবাইলটার উপর, ঠিক আছে? মোবাইলটার মোট মূল্যের উপর কি 50% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, মানে অর্ধেক দামে জিনিসটাকে বিক্রি করতেছে। মোট মূল্য ধরে নে 10,000 টাকা, তো 50% ডিসকাউন্ট মানে হয়ে যাচ্ছে 5,000 টাকা, ঠিক আছে? এখন দেখ, আমি যদি বলি যে একটা মোবাইলকে আমি 10,000 টাকায়, একটা মোবাইলের দাম, ঠিক আছে, আর মোবাইলটাকে আমি তোমাকে বিক্রি করবো হচ্ছে 7,139 টাকায়, 7,139 টাকায় বিক্রি করবো, ঠিক আছে? কারণ মানুষের কনফিউজ হয়ে যাবে যে 7,139 টাকা আমার জিনিসটা কেনা ঠিক হবে কি হবে না। তার বদলে কেউ যদি বলে যে তোমাকে আমি 29% ডিসকাউন্টে বিক্রি করবো মোবাইলটা, 29% ডিসকাউন্টে আমি তোমাকে মোবাইলটা বিক্রি করবো, 10,000 টাকা দাম মোবাইলটার, ঠিক আছে? তার মানে প্রায় 7,100 টাকার মতনই হয় সেক্ষেত্রে 29% ডিসকাউন্ট দিলে বলে। কথাটা ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে ওর ব্যাপারটা বুঝতে সুবিধা হলো। তো শতকরার কাজ হচ্ছে সামনের জনকে সহজে ব্যাপারটা বোঝানো, ঠিক আছে? এই জন্য আমরা শতকরার হেল্প নিয়ে থাকি। লাভ আর ক্ষতির ক্ষেত্রেও তাই, যে লাভ আর ক্ষতির ক্ষেত্র যাতে সামনের জনকে বা যাকে বোঝানোর চেষ্টা করছে লাভ ক্ষতির ব্যাপারটা, তাকে যদি আমরা সহজে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা শতকরার আকারে ব্যাপারটা প্রকাশ করি, যে শতকরা কত লাভ হইলো, শতকরা কত ক্ষতি হইলো। তুমি যদি জিনিসটা 200 টাকায় যদি প্লেটটা তুমি করেছো, যদি আমার কাছে তুমি করতে, তাহলে এবার তুমি 40% বেশি সাশ্রয় করতে পারতে। যেই এটা শুনলো, অনলি গায়ের লোম খারাপ হয়ে গেল, আরে 40% ডিসকাউন্ট, ঠিক আছে, তাহলে মানে তো অনেকটাই সাশ্রয় হইতো আমার, ঠিক আছে, প্রায় 80 টাকার মতন সাশ্রয় হইতো, সেই ক্ষেত্রে হইতো। কথাটা ক্লিয়ার? বলতে পারলাম? তো এখন আমরা কি করব, আমরা লাভ আর ক্ষতি ইউজুয়ালি বের করে থাকি, এরপরে আমরা শতকরা লাভ আর শতকরা ক্ষতিটাও বের করে থাকবো, ঠিক আছে? শতকরা লাভের ফর্মুলা কি? শতকরা লাভ, শতকরা লাভ, মাথা রাখবি, শতকরা লাভ বা শতকরা ক্ষতি
শুধু যদি এটা জিজ্ঞেস করা হয় তাহলে পরে আমরা কি করব, সবসময় কারোর সাপেক্ষে বের করব জিনিসটাকে। কার সাপেক্ষে বের করব? অলওয়েজ ক্রয় মূল্যের সাপেক্ষে বের করব, ঠিক আছে? এখানে দুই ধরনের মূল্য আসে, সেটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্যর সাপেক্ষে লাভ আর ক্ষতি ব্যাপারটাকে বের করে থাকবো, ঠিক আছে? তাহলে শতকরা লাভের সূত্রটা কি হবে? লাভ, প্রথমত দেখতে হবে লাভ হয়েছে কিনা, তবেই শতকরা লাভের প্রসঙ্গ আসবে, আর ক্ষতি হলে তবে শতকরা ক্ষতি, ঠিক আছে? তাহলে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ কত? 100। শতকরা লাভের সূত্র হয়ে যাচ্ছে এটা, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। আর শতকরা ক্ষতির একই রকম ভাবে শতকরা ক্ষতির সূত্র হবে, শতকরা ক্ষতি এর সূত্র হবে হচ্ছে ক্ষতি বাই একই ক্রয় মূল্য ইন্টু 100। মানে এখানে বিক্রয় মূল্যের এগেনস্টে কিছু করা হচ্ছে না, সবসময় ক্রয় মূল্যের এগেনস্টে করা হয়। তবে কিছু স্পেশাল কেসে আমরা বিক্রয় মূল্যের এগেনস্টে বের করে থাকি যদি প্রশ্নে উল্লেখ থাকে, ঠিক আছে? নর্মালি আমরা বিক্রয় মূল্যের এগেনস্টে করি না। নর্মালি শতকরা লাভ বা শতকরা ক্ষতি যদি যাওয়া হয় তো সবসময় বাই কত করতে হয়? ক্রয় মূল্য করতে হয়। ক্রয় মূল্য সাপেক্ষে কতটা লাভ বা ক্ষতি হচ্ছে সেই জিনিসটা আমরা বের করে থাকি। ক্লিয়ার? তো আমাদের হাতে এই চারটাই সূত্র আছে, আর কিছু নেই, ঠিক আছে? এই চারটাই সূত্র আছে, এই চারটা সূত্রের উপর বেস করেই আমরা এখানকার যাবতীয় প্রবলেম সলভ করবো। ক্লিয়ার হয়েছে? অঙ্ক শুরু করা যাক, চলো শুরু করি। এটা লিখে নি দরকার হলে, এটাকে নোট ডাউন করে নাও। হুম।
আমরা কোষে দেখি 10.1 এর 3 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করবো। কোষে দেখি 10.1 3 নম্বর অঙ্ক। কোশ্চেনটা একবার পড়া যাক। কোষে দেখি 10.1 এর 3 নম্বর অঙ্ক। কোশ্চেনটা একবার পড়ে নাও। কি বলেছে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর টাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকা ঘড়িটি কিনেছিলেন। ঠিক আছে, তো আমাদেরকে এখানে বুঝতে হবে যে এখানে কি কি জিনিস দেওয়া আছে। এখানে হ্যাঁ আয় আচ্ছা, তাহলে বলে 176 টাকায় আমাদেরকে কোশ্চেন পড়ে কি কি জিনিস দেখতে হবে, কি কি জিনিস বুঝতে হবে। আমাদের কোশ্চেন পড়ে বুঝতে হবে যে এখানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, হয় লাভ দেওয়া থাকবে বা ক্ষতি দেওয়া থাকবে, এটা কোন লাভ আর ক্ষতি একসাথে আসে না। তো ক্রয় আর বিক্রয় এবং লাভ বা ক্ষতি এর মধ্যে কোনটা কোনটা দেওয়া আছে আর কোনটা কোনটা বের করতে হবে। তো কোশ্চেন আমরা পড়ি। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে এটা কি মূল্য? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়েছে, মানে এটা শতকরা ক্ষতি। আমাদের কাছে কি যা হয়েছে, তাহলে পরে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল। ঠিক আছে, আমরা ক্রয় মূল্য জানি না, ক্রয় মূল্যকে আমরা কিছু একটা ধরে কাজ করতে পারি। আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য কত, এক্স টাকা। তাহলে ধরি ক্রয় মূল্য এক্স টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। ঠিক আছে, অতএব বিক্রয় মূল্য কত হবে? হ্যাঁ, অতএব বিক্রয় না, ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা প্রদত্ত, প্রদত্ত ঘড়িটির বিক্রয় মূল্য কত বলা আছে? 176 টাকা। ঘড়িটির বিক্রয় মূল্য 176 টাকা। বিক্রয় মূল্য 176 টাকা। আচ্ছা সুশান্ত, কোশ্চেনটা পড়ে তুই কি বুঝলি? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি মানে কে বড় হবে? ক্রয় বড় হবে না বিক্রয় বড় হবে? ক্রয় বড় হবে। তাহলে ক্রয় মূল্য মানে এক্স বড়, আর বিক্রয় মূল্য মানে 176 টাকা সেটা ছোট হবে। তার মানে ক্ষতির পরিমাণ কত হবে? অতএব ক্ষতি বা যেহেতু, যেহেতু এবার লিখি যেহেতু শতকরা, শতকরা, আহা শতকরা 12% ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, তাই যেহেতু শতকরা 12% ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক ব্যাপার ক্রয় মূল্য, ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য হবে। 12%টা হচ্ছে শতকরা ক্ষতি। ঠিক আছে, এমনি নর্মাল ক্ষতি না, ওটা শতকরা ক্ষতি। তাহলে সর্বপ্রথম আমরা ক্ষতিটা বের করবো, কারণ ক্ষতির, শতকরা ক্ষতির ফর্মুলার মধ্যে, শতকরা ক্ষতির ফর্মুলাটা কি ছিল? শতকরা ক্ষতির সূত্র ছিল হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100। তাহলে আমাকে আগে ক্ষতিটা জানতে হবে। ক্ষতি কত হবে? ক্ষতি হয়ে যাবে হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয়। ক্ষতির ক্ষেত্রে সূত্র কি ছিল? ক্ষতি ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ধরা হয়েছে এক্স টাকা, বিক্রয় মূল্য 176 টাকা, তার মানে টোটাল এত টাকা হয়ে গেল ক্ষতির পরিমাণ। ঠিক আছে, আচ্ছা অতএব শতকরা ক্ষতি আমরা সূত্রের সাহায্যে বের করবো শতকরা ক্ষতি কত, বা ডাইরেক্ট প্রশ্নানুসারে লিখতে পারিস। প্রশ্নানুসারে লেখ, প্রশ্নানুসারে। যে প্রশ্নানুসারে শতকরা ক্ষতি কত বলা আছে? 12%, তাই না? শতকরা ক্ষতি বলা আছে 12%। 12% মানে হচ্ছে কি করে বের করবো? দেখ, শতকরা ক্ষতির সূত্র ক্ষতি বাই ক্রয় মূল্য। ক্ষতি হচ্ছে এক্স মাইনাস 176, ক্রয় মূল্য হচ্ছে এক্স গুণ 100, কারণ শতকরা ক্ষতি বলেছে, তাই শতকরা ক্ষতির সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100, এতদূর বোঝা গেছে? সমান সমান সেই শতকরা ক্ষতির পরিমাণটা কত বলা আছে? 12। তাহলে 12, শুধু 12। ঠিক আছে,
যখন আমরা এই সূত্রটা বসাবো তখন আর 12% কথাটা আসবে না, শুধু 12 আসবে। ঠিক আছে, তার মানে এখানে হয়ে গেল একটা সমীকরণ। এই সমীকরণকে সমাধান করব এবং এক্স এর মানটা বের করবো কত আসে। তাহলে বলে এখানে হচ্ছে এক্স মাইনাস 176 গুণ 100, এটা ইকুয়াল টু 12x। সমীকরণটাকে সমাধান করে আমাদের এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, এখানে 100 দিয়ে গুণ করে দেওয়া যায়, অর্থাৎ 100x মাইনাস 17600, এটা ইকুয়াল টু 12x। তার মানে 100x মাইনাস 12x, এটা ইকুয়াল টু 17600। তার মানে 88x সমান সমান 17600, অর্থাৎ x ইকুয়াল টু 17600 ডিভাইডেড বাই 88, ক্যান্সেল আউট হলো 200, অতএব x ইকুয়াল টু 200 টাকা। সূত্রের ক্ষেত্রে কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করে ইকুয়াল টু 12 চলে আসবে। নর্মালি 12% কথাটা মানে হয় 12/100। 12% কথাটা মানে 12%-এর মানে কি হয়, 12%কে কি করে ব্যবহার করা হয়, 12/100 আকারে ব্যবহার করা হয়। কিন্তু যখনই আমরা সূত্র অ্যাপ্লাই করব, সূত্রের সাথে যদি সমান করার ব্যাপার থাকে তখন শুধু 12 আসবে, তখন আর 1/100টা আসে না। ঠিক আছে, বোঝা গেল জি? ঠিক আছে, চলো এরপরে কত নম্বর করবো তাহলে আমরা? 6 না 7 নম্বর, 3টে অঙ্ক গ্যাপ দিয়ে তারপরটা। তার মানে আমরা করব হচ্ছে এই 7 নম্বরে যেটা বলা আছে সেটা, কোশ্চেনটা একবার ভালো করে পড়ে নে। আচ্ছা জন্য কোশ্চেনটা বললি কি বলেছে, আমার অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো। ঠিক আছে, অরুণ মামা যদি তার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত? ধার্য মূল্য মানে বুঝিস, নির্ধারিত মূল্য। এরকম হয় না যে কখনো কোনো কিছু কিনতে গেলাম, একটা জামা কিনতে গেলাম দোকানে, একটা জামা কিনতে গেলাম, দোকানদার আমার কাছ থেকে ধরে নে জামাটার জন্য চাচ্ছে হচ্ছে 500 টাকা। হয়তো জিজ্ঞেসিস কোনো একসাথে জামা কিনতে, জামা প্যান্ট, তো পূজার সময় যখন জামা কিনতে যাস তখন জামাটার উপর একটা দোকানদার ধরে 500 টাকা চাইলো, 500 টাকা 700 টাকা, ঠিক আছে, 5000 টাকাও যেতে পারে। ঠিক আছে, এখন গল্পটা হচ্ছে যে যদি 500 টাকা বা 700 টাকা চায়, বাড়ির লোকেরা কি ইমিডিয়েটলি 700 টাকাই দিয়ে দেয়? প্রথমে বলে না একটু দামটা কমান, দামটা কমান। ঠিক আছে, তাহলে ওই যে কথাটা, দামটা কমান, তারপরে দোকানদার দাম কমায়ও দেয় কখনো কখনো। ঠিক আছে, তো ব্যাপারটা কি হইলো, তার মানে কি সে লস করলো? না, তাতেও সে লাভ করলো, তাই না? এখন ব্যাপারটা কি, যে দোকানদার আগেই দামটা বাড়ায় রাখছে অনেকটা, বাড়িয়ে তারপরে চাচ্ছে তোর কাছ থেকে, কারণ দোকানদার আগে ভালো করেই জানে যে তুই দামটা কমানোর জন্য বলবি। ঠিক আছে, এই জন্য আগে থেকে দামটা বাড়ায় রাখছে, যে জিনিসটা ও কিনছে 200 টাকায় সেই জিনিসটাকে ও 700 টাকা যাচ্ছে। ঠিক আছে, কারণ জানে ভালো করে যে একটা এক সময় তুই দামাদামি করবি, আর দামাদামি করার পরে তুই 700 টাকার জিনিসটাকে বলবি যে 300 টাকায় দেন। ঠিক আছে, তারপরে বার্গেনিং হবে একটু। ঠিক আছে, তারপর বার্গেনিং হওয়ার পর শেষে 400 টাকা জিনিসটা বিক্রি হবে, কিন্তু ও কিনছিল 200 টাকায়, মানে শেষমেশ ওর লাভই হইলো। কত টাকা লাভ হইলো? 200 টাকা লাভ হয়ে গেল। কথাটা ক্লিয়ার? এখন শুরুতেও যত দাম চাচ্ছে না, ওই দামটাকে বলা হয় ধার্য মূল্য। কথাটা বুঝতে পারছি? শুরুতেও যত দাম চাচ্ছে সেটাকে বলা ধার্য মূল্য। মানে কি, আমি তোকে বলি, দোকানদার জিনিসটা কিনছিল কত টাকায়? কি বললাম, 200 টাকায় জিনিসটা কিনছিল, তোকে শেষমেশ জিনিসটা বিক্রি করলো কত টাকায়? তার মানে ওই 200 টাকাটা কি ছিল শুরুতে? না, ওই 200 টাকা ছিল ওর ক্রয় মূল্য। ওটা ওই 200 টাকা ছিল ওর ক্রয় মূল্য।
তোকে কত টাকায় বিক্রি করলো জামাটা? 400 টাকায়। ওইটা হলো বিক্রয় মূল্য, কিন্তু শুরুতে কত চাচ্ছিল? ওইটা ছিল ধার্য মূল্য। বুঝতে পারলাম? তা ধার্য মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলি? আর তারপরে তো লাভ টাভের প্রসঙ্গ আসে, ওটা পড়ে গেল। কিন্তু ধার্য মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বোঝা গেল যে ধার্য মূল্য আর ক্রয় মূল্য কিন্তু এক জিনিস না। ক্রয় মূল্য মানে যত টাকায় কিনেছে, আর ধার্য মূল্য মানে ওর উপর যত টাকা চাপানো হচ্ছে। চাপানো মূল্যের দাম সবসময় ক্রয় মূল্যের থেকে বেশি হয়। ঠিক আছে? অনেক সময় সমান হতে পারে, কিন্তু ক্রয় মূল্য থেকে বেশি হয়, সমান হবে না। ক্রয় মূল্য থেকে অনেক সময় সবসময় বেশি হবে ধার্য মূল্যের দাম। এক্ষেত্রেও তাই হয়েছে। এখানেও অরুণ মামার দোকান থেকে একটা ছাতা কেনা হয়েছে। সেই ছাতাটা 255 টাকায় কেনা হয়েছে। তার 255 টাকাটা কি ধার্য মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কি এটা? 255। আবার পর, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। তো 255 টাকাটা হচ্ছে অরুণ মামার বিক্রয় মূল্য, আমার দিদির ক্রয় মূল্য। ঠিক আছে? আমার দিদির কাছে ছাতাটার ক্রয় মূল্য হচ্ছে 255 টাকা, আর অরুণ মামার কাছে ছাতাটার বিক্রয় মূল্য হলো 255 টাকা। হলো? তারপরে কি বলছে যে অরুণ মামা নাকি কি করছে, অরুণ মামা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে। ধার্য মূল্য কত এটা বলে নেই, কিন্তু ধার্য মূল্য যত তার উপর 15% ছাড় দিছে, 15% কমাইছে, তারপরেও 255 টাকায় বিক্রি করছে। মানে ওই গল্পটাই, 700 টাকা প্রথমে চাইছিল, দামাদামি করছে, দামাদামি করার পরে ও 400 টাকা জিনিসটা বিক্রি করছে। কথাটা ক্লিয়ার? তাহলে এবারে অরুণ মামার সাপেক্ষে ব্যাপারটা ভাবতে হবে। হ্যাঁ, ব্যাপারটা অরুণ মামার সাপেক্ষে ভাবতে হবে, কারণ এক্ষেত্রে দিদি শুধুমাত্র ছাতাটা কিনছে, কিন্তু গোটা গল্পটা অরুণ মামার রিলেটেড। কারণ অরুণ মামার ধার্য মূল্যটা অরুণ মামা সেট করছিল, ছাড়টা অরুণ মামাই দিচ্ছে, আর ছাতাটা বিক্রিও অরুণ মামাই করছে। দিদি শুধু ছাতাটা গিয়ে কিনছে। ঠিক আছে? তো দিদির এখানে কোনো প্রসঙ্গ নাই, শুধুমাত্র অরুণ মামাকে নিয়ে আলোচনা হবে। অরুণ মামার সর্বপ্রথমত যেটা আমরা জানি না, ওটা কি? ধার্য মূল্যটা জানি না, ওটাকে আমরা কি করব? এক্স ধরে নেবো। ঠিক আছে? ধরে নিচ্ছি যে ধার্য মূল্য এক্স টাকা। হলো? এক্স টাকার উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? 12% ছাড় দেওয়া হয়েছে। তাহলে এই যে 15%, আচ্ছা 15% ছাড় দেওয়া হয়েছে। 15% ছাড়, ছাড় মানে কি? 15% ছাড়ের ব্যাপারটা এখন আমাদেরকে হিসাব করতে হবে। হ্যাঁ, ডিসকাউন্ট, ইয়েস। তো ডিসকাউন্ট কি করে বের করে জানিস? ধরে না আমি তোকে বললাম 200 টাকা, 200 টাকার উপর 20% ছাড়, তুই কি করে বের করবি? 200 × 20/100, ওটা হচ্ছে ছাড়ের পরিমাণটা। আর কত টাকায় বিক্রয় হলো এটা কি করে বের করবো? আবার বলছি, 200 টাকা, 200 টাকার উপর 20% ছাড় দিয়ে একটা জিনিস বিক্রি করা হলো। তো আমি কতটা ছাড় দেওয়া হয়েছে ওটা কি করে পাবো? প্রথমত এটা বল। প্রথমে কতটা ছাড় পাবো এটা পাবো হচ্ছে তোর প্রথম উত্তরটা সাহায্যে, যে 200 × 20/100। 200 × 20/100 করলে কত হয়? 200 × 20/100 কত হয়ে যায়? 40 টাকা। 40 টাকা হচ্ছে 200 × 20/100 মানে 40 টাকা। 40 টাকা ছাড় দেওয়া হয়েছে কিসের উপর? 200 টাকার উপর। তো 200 টাকা, 200 মাইনাস 40, 200 মাইনাস 40 করলে 160 টাকা। 160 টাকায় জিনিসটা বিক্রি করা হয়েছে। কথাটা ক্লিয়ার? 800 টাকা একটা জিনিস কেনা হয়েছে, 800 টাকা একটা জিনিস কেনা হয়েছে। ঠিক আছে? বা 800 টাকা ধার্য মূল্য, 800 টাকা হচ্ছে ধার্য মূল্য। 30% ডিসকাউন্ট দিব, তাহলে কত টাকা বিক্রয় মূল্য হবে? 30%, 30% ডিসকাউন্ট দিব। 800 টাকায় 30% ডিসকাউন্ট দেবো, 240 টাকা ডিসকাউন্ট। বিক্রয় মূল্য তাহলে কত? কত যাচ্ছে? 560 টাকা। ঠিক, 560 টাকা। ঠিক আছে? কি হলো? 800 টাকায় কত পার্সেন্ট ডিসকাউন্ট বলেছি? 30%। তাহলে কি করব? 800 × 30/100, 800 × 30/100 করলে আসে 240। 240 টাকা ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট মানে কি? ওটা কমানো হবে, যে ধার্য মূল্য তার থেকে কমানো হবে, ওইটাই কি বলা হয়? ডিসকাউন্ট। ঠিক আছে? তাহলে যত টাকা ছিল ধার্য মূল্য 800 টাকা, তার থেকে 240 টাকা কমানো হবে, কমানো মানে বিয়োগ। তাহলে বিয়োগ করলে আসে কত? 560 টাকা। 1000 টাকা লাস্ট জিৎ আর দেবজিৎ আর সুশান্তের জন্য, বাকি আমি কাউকে জিজ্ঞেস করছি না, তোদের তিনজনের জন্য এই প্রশ্ন, যে 1000 টাকা একটা শার্টের দাম, সেই শার্টের উপর 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 1000 টাকা দাম, 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। লাস্ট প্রশ্ন কিন্তু এটা, তারপরে কিন্তু এটা শুরু করবো। 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত? শার্টটার বিক্রয় মূল্য কত হবে? 1000 টাকা একটা শার্টের দাম। হ্যাঁ, 600 টাকা। ভেরি গুড। ঠিক আছে? 1000 টাকা একটা শার্টের দাম, 40% ডিসকাউন্ট, তার মানে ডিসকাউন্ট কত টাকা?
1000 গুণ 40/100, তাহলে 1000 গুণ 40/100 করলে কত হয়? 400 টাকা। তাহলে 1000 টাকায় 400 টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে জিনিসটা বিক্রি করা হলো কত টাকায়? 600 টাকায়। ঠিক আছে, ব্যাস এইভাবে আমরা বিক্রয় মূল্যটাকে হিসাব করবো। এখানেও তাই করতে হবে, কিন্তু এখানে না আমরা জানি না যে কত টাকায় কি জানি, ধার্য মূল্যটা কত টাকা এটা জানি না। যেমন এর আগের বললাম 1000 টাকায় ছাড় দেওয়া হয়েছে, এইবার কত টাকায় ছাড় দেওয়া হয়েছে এটা বলা নেই, তো ওটা ধরে নিতে হবে। ধরে নি, এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন? 7 না? ধরি ধার্য মূল্য x টাকা, কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? 15%। 15% ছাড় দিলে ছাড়ের পরিমাণ x গুণ 15/100 এত টাকা। তার মানে 15x/100, কোনো কাটাকাটি করার দরকার নেই, এরকমই থাকবে, কারণ বাই 100 হলে আমাদের হিসাব করতে সুবিধাই হয়। ঠিক আছে, তাহলে 15/100 টাকা। ঠিক আছে, 15x/100 টাকা হলো, এত টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে এখন বিক্রয় মূল্য তাহলে কত? এক্স বিক্রয় মূল্য, হ্যাঁ, মাইনাস যত টাকা ছাড় দেওয়া হয়েছে এটাকে মাইনাস করতে লাগে ধার্য থেকে। অতএব অতএব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা হবে? এক্স টাকা ছিল ধার্য মূল্য, ধার্য মূল্য থেকে ছাড়কে বাদ দিলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে এক্স মাইনাস 15x/100 এত টাকা। এটাকে হিসাব করতে হবে কত হয়। এখানে লসাগু হয়ে যাবে 100, ধার্য মূল্য থেকে ছাড় বাদ দিলে বিক্রয় মূল্য পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 100 এক্স মাইনাস 15x/100, তার মানে এখানে হয়ে যাচ্ছে 100x মাইনাস 15x এত টাকা সমান 100x এর থেকে 15x বিয়োগ করলে 85x/100 এত টাকা। তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল 85x/100 টাকা। ঠিক আছে, এক্স এর মানটা কি করে পাবো? সমীকরণ লাগবে, তার জন্য সমীকরণটা কি করে বানাবো? কোশ্চেন পড়ে আমরা কি করে সমীকরণটা বানাবো? কোশ্চেনের মধ্যে এমন কি বলা আছে যেখান থেকে একটা সমীকরণ বানানো যাবে? আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে বিক্রয় মূল্য বেরোলো। কোশ্চেনে দেওয়াও আছে না বিক্রয় মূল্য, বলা আছে না ছাতাটার বিক্রয় মূল্য। ছাতাটা অরুণ মামার কাছ থেকে ছাতাটা দিদি কত টাকা কিনেছে? 255 টাকায়। তার মানে দিদির কাছে ওই টাকাটা কি? দিদির কাছে ওই টাকাটা কি? আর অরুণ মামার কাছে কি? এই যে কি জিনিস, এটা কি অরুণ মামার কি বিক্রয় মূল্য? অরুণ মামার ছাতাটা বিক্রয় মূল্য, তাই অরুণ মামার ছাতাটা বিক্রয় মূল্য কোশ্চেনে দেওয়াও আছে, তাই দুইটা সমান হবে, একটাই তো ছাতা, তাই না? তাহলে প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি হবে? এই যে বিক্রয় মূল্য যেটা পেয়েছি 85x/100, এটা সমান হবে কত? 255 বলি না তোরা, 255 সাথে। তার মানে x ইকুয়াল টু 255 গুণ 100/85। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 5×5 = 25, 5 × 5, 5 × 17 = 85, এখানে হয়ে যাবে 3, তার মানে 300 টাকা। x ইকুয়াল টু 300 টাকা। ঠিক আছে দেবজিৎ, কাটাকাটি এখানে গেল। 5 দিয়ে প্রথমে কাটলাম, তারপরে 17 দিয়ে কাটলাম, প্রথমে 5 দিয়ে 51 আসছে, তারপরে 17 দিয়ে কাটার পরে উপরে 3 আসলো, নিচে তো কাটাকাটি চলে গিয়ে 1 থাকলো। দেবজিৎ, অঙ্কগুলো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে কি আটকে যাচ্ছে? হ্যাঁ, ওকে, পরের অঙ্কটা পর, পরের অঙ্কটা ভালো করে বুঝতে হবে তোকে। পরের অঙ্কটা আমরা এক্সপ্লেন করছি। বলো বলো বলো। সব কাটাকাটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 11 11 11 নম্বর। 11 নম্বর অঙ্ক কি বলা আছে দেখ। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। কোশ্চেনটাকে ভালো করে পড়।
যায়। এখানে বলা আছে 1 টাকায় 12টি জিনিস পাওয়া যায়, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। 1 টাকায় 12টা জিনিস বিক্রি করা হয়েছে, 1 টাকাতেই 12টা জিনিস বিক্রি করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিসের দাম 10 পয়সা করে হইলে পরে তো 100 পয়সা। মানে এটা একটা ভালো কথা বলছিস। একটা জিনিসের দাম যদি 10 পয়সা হয়, তাহলে 1 টাকায় কয়টা জিনিস পাওয়া যাবে? 10। ভেরি গুড। তার মানে এইখানে বলা আছে 1 টাকায় 12টা জিনিস পাওয়া যায়, তার মানে একটা জিনিসের দাম 10 পয়সারও কম, ঠিক আছে। একটা জিনিসের দাম 10 পয়সারও কম। তো বলেছে যে, আচ্ছা বলতে পারবি একটা জিনিসের দাম কত হবে? ভালো টপিক তুলছিস তুই, যে একটা জিনিসের দাম কত। টাকায় 12টি জিনিস পাওয়া যায়, 1 টাকায় 12টা জিনিস পাওয়া যায়, তাহলে একটা জিনিসের দাম কত? না, আমার এক্সাক্ট ভ্যালুটা জানা নেই, ম্যাথমেটিক্যালি আমরা কি করে বের করবো কত হবে? ভুল। টাকায় 12টা জিনিস পাওয়া যায়, তাহলে এক একটা জিনিসের দাম কত টাকা? এক একটা জিনিসের দাম কত টাকা? কত টাকা, পয়সা না, টাকাটাই বের করবো। কত টাকা? তুই যেটা বলছিস যেটা পয়সা। হতে পারে, কিন্তু এটা টাকা হবে না, পয়সা হবে, ঠিক আছে। আমি বলছি টাকা, কত টাকা? তাও বললো একটু ঐকিক নিয়ম, পাতি ঐকিক নিয়ম। 12টা জিনিসের দাম 1 টাকা, একটা জিনিসের দাম বেশি হবে না কম হবে? কম হলে আমরা কি করি? বকর ভাগ কর। কত বাই কত? আর তুই পয়সা নিয়ে যাচ্ছিস। আমি টাকায় ব্যাপারটাকে রাখবো, ঠিক আছে, আমি পয়সা করবো না জিনিসটাকে, ঠিক আছে। আমি আবার বলছি 12টা জিনিসের দাম, তাহলে একটা জিনিসের দাম কত টাকা? 1/12 টাকা, এইটা সঠিক অ্যান্সার। 1/12 টাকা এক একটা জিনিসের দাম, সোজা হিসাব। ত্রৈরাশিক করছি না গত বছর, তো ত্রৈরাশিকের অঙ্ক হইলো জিনিসটা, ঠিক আছে। তাহলে পরে একটা জিনিসের দাম হয়ে যাচ্ছে 1/12 টাকা। ভেরি গুড, এটা আমাদের লাগবে একটু পরে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 11 বলা আছে যে বিক্রি করে নাকি 4% ক্ষতি হয়। একটা জিনিস, ওই যে টাকায় 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কয়টা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তার মানে কোশ্চেনে বলেছে যে টাকায় কয়টা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আচ্ছা আমাকে একটা কমন সেন্সের কথা বল, টাকায় 12টা জিনিস বিক্রি করছে, ক্ষতি হচ্ছে, টাকায় যদি বেশি জিনিস বিক্রি করে তবে লাভ হবে, না টাকায় কম জিনিস বিক্রি করলে তবে লাভ হবে? কম জিনিস বিক্রি করলে তবে লাভ হবে। ভেরি গুড, ঠিক আছে। মানে 1 টাকায় যদি কম জিনিস বিক্রি করা হয় তবে লাভ। এখন কোশ্চেন হচ্ছে কতগুলো জিনিস বিক্রি করতে হবে? 1 টাকায় 2টা জিনিস বিক্রি করতে হবে, 1 টাকায় 5টা জিনিস বিক্রি করতে হবে, 1 টাকায় 8টা জিনিস বিক্রি করতে হবে, কি উত্তর কি হবে? এটা আমাদের ভাবতে লাগবে। তো তার জন্য আমার এক একটা জিনিসের দাম লাগবে, যার জন্য তোদেরকে জিজ্ঞেস করা যে একটা জিনিসের দাম কত। একটা জিনিসের দাম কত তোরা বললি? 1/12 টাকা, তাই না? 1/12 টাকা। তো একটা জিনিস 1/12 টাকা বিক্রি করে, দেখ মোটের উপর যদি কত পার্সেন্ট ক্ষতি হয় বলছে? 4% ক্ষতি হয়। মোটের উপর 4% ক্ষতি হয় বলেছে, তার মানে এক একটা জিনিসেও 4% করে ক্ষতি হয়, ঠিক আছে। মোটের উপর 4% ক্ষতি হওয়া মানে এক একটা প্রত্যেকটা বস্তুর উপরও 4% ক্ষতি হওয়া, মানে সুশান্ত 10টা জিনিস ছিল, 10টা জিনিস বিক্রি করে 5% ক্ষতি হয়েছে, মানে এক একটা জিনিসেও 5% করে ক্ষতি হয়েছে। কথাটা বুঝতে পারলি? প্রত্যেকটা জিনিসেও 5% করে ক্ষতি হবে। তাহলে এক্ষেত্রেও তাই, এক একটা জিনিসেও 4% ক্ষতি হয়েছে। তার মানে একটা জিনিসের দাম যদি 1/12 টাকা হয়, তাতে 4% ক্ষতি হয়। তো আমাকে কি করতে হবে? ওখান থেকে কেনা দামটা বের করতে হবে। একটা জিনিস 1/12 টাকায় বিক্রি করে, তার মানে 1/12 কি হচ্ছে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? এক একটা জিনিস 1/12 টাকায় বিক্রি হয়, মানে 1/12 কি কি মূল্য? অবভিয়াসলি বিক্রয় মূল্য। আমাদের আগে বের করতে হবে যে ক্রয় মূল্যটা কত, ঠিক আছে। ক্রয় মূল্য না বের করা অবধি আমরা পরবর্তী 44% লাভে যেতে পারবো না। ক্রয় মূল্য মানে কেনা দাম, ক্রয় মূল্য মানে কেনা দাম, সোজা হিসাব। যে যখন কোনো, এই যে দোকানদাররা, এই একটু আগে বললাম যে একটা মানে পেনের দোকান, ঠিক আছে, তুই যে হাতে পেনটা নিয়ে বসে আছিস, নিশ্চয়ই পেনটা তুই বানাস নাই, তাই না? পেনটা নিশ্চয়ই দোকান, কোনো একটা দোকানের থেকে কিনতে গেছিস। তো যে দোকান থেকে পেনটা কিনছিস, তোর কি মনে হয় দোকানদার কি পেনটা বানাইছে? দোকানদারও পেনটা বানায় নাই। তাহলে পেনটা কে বানাইছে? নিশ্চয়ই কোনো ফ্যাক্টরি বানাইছে। ওই ফ্যাক্টরির থেকে দোকানদার কিনছিল। তো ধরে নিচ্ছি এই পেনটা তোর কত টাকা কিনছিস বলতে পারবি? ওরকমই হবে, 10 টাকা। তো 10 টাকা তুই এই পেনটা কিনছিস, দোকানদারও 10 টাকা যদি পেনটা কেনে,
তা দোকানদার কি তোকে মনে হয় 10 টাকা পেনটা দিতে পারবে? পারবে না। তার মানে দোকানদার কি করছে, আরো বেশি টাকা কিনছিল না কম টাকা কিনছিল? কম টাকা কিনছিল। আমি ধরে নিচ্ছি দোকানদার 5 টাকা পেনটা কিনছে, কোথার থেকে? ফ্যাক্টরির থেকে। তাই দোকানদারের কাছে 5 টাকা হচ্ছে কেনা দাম বা ক্রয় মূল্য, হলো। তারপরে তোকে বিক্রি করছে কত টাকা পেনটা? 10 টাকা। তা দোকানদারের কাছে পেনটার বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে গোটা ব্যাপারটা কার কাছে? দোকানদারের কাছে। এখন তোর ব্যাপারে আসি, তুই পেনটা কত টাকায় কিনছিস? তাহলে তোর কাছে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা পেনটার, কিন্তু দোকানদারের কাছে পেনটার বিক্রয় মূল্য ছিল 10 টাকা। যে বিক্রি করছে তার কাছে বিক্রয় মূল্য, যে কিনছে তার কাছে ক্রয় মূল্য। বুঝতে পারলাম? এখানেও ঠিক তাই, যে এখানে কোনো একজন ব্যক্তি টাকায় 12টা জিনিস বিক্রি করে, ঠিক আছে? তাহলে পরে এক একটা জিনিসের দাম 1/12 টাকা। ক্লিয়ার? তাহলে পরে 1/12 হয়ে যাচ্ছে কি মূল্য? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। আমাকে জানতে হবে সে যে জিনিসটা বিক্রি করলো তার ক্রয় মূল্য কত ছিল। এখন বলা আছে যে তার, সে নাকি 4% ক্ষতি করে। তার মানে কেনা দাম যত টাকা ছিল তার থেকে 4% ছাড় দিয়ে বা 4% ক্ষতি করে সে 1/12 টাকা জিনিসটা বিক্রি করেছে, ঠিক আছে? তো আমাকে ওখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, মানে ওই ভ্যালুটা বের করতে হবে যে কেনা দামটা কত। তো কেনা দাম বের করার জন্য আমাকে একটা সমীকরণ তৈরি করতে হবে। হ্যাঁ, 4%, 4%, 4% হিসাবটা আমি বুঝাচ্ছি তোকে, ঠিক আছে? ফার্স্ট অফ অল কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বুঝলি তো? এখানে কোনটা দেওয়া আছে, ক্রয় না বিক্রয়? বিক্রয় দেওয়া আছে। এখানে বিক্রয় দেওয়া আছে, টাকায় 12টা জিনিস বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, হলো। দেওয়া নেই ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য লাগবে। তো ক্রয় মূল্য আমি কি করব? এক্স ধরে নেব। ধরি, তো ফার্স্ট অফ অল ধরি হচ্ছে একটা বস্তুর ক্রয় মূল্য, একটা জিনিসের ক্রয় মূল্য X টাকা, ঠিক আছে সুশান্ত? আমি ধরছি এক একটা জিনিসের ক্রয় মূল্য X টাকা। ধরি প্রতিটি জিনিসের ক্রয় মূল্য X টাকা। সেটা হচ্ছে কত নম্বর অঙ্ক হবে? 11। ধরি প্রতিটি জিনিসের ক্রয় মূল্য X টাকা। অতএব বা এভাবে লিখবো, টাকায় 1 টাকায় 12টি, হ্যাঁ 1 টাকায় 12টি জিনিস বিক্রি হয়, বিক্রি হয়। অতএব প্রতিটি জিনিসের দাম, প্রতিটি জিনিসের দাম কত টাকা হবে? প্রতিটি জিনিসের দাম হবে না, প্রতিটি জিনিসের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1/12 টাকা। ঠিক আছে অভিক? আচ্ছা অভিক, আমাকে এখন বলবি যে প্রথম কেসে, এখানে দুটো কেস আছে, ফার্স্ট কেস সেকেন্ড কেস। ফার্স্ট কেসে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কত পার্সেন্ট? তাহলে ওই 4%টা কি শুধু ক্ষতি না শতকরা ক্ষতি? তো শতকরা ক্ষতির জন্য আমাকে আগে ক্ষতিটা বের করতে হবে না? তো ফার্স্টে লিখি, যেহেতু যেহেতু প্রথমে প্রথমে 4% ক্ষতি হয়, তাই ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ দেবজিৎ, এখানকার সূত্রগুলো খুব সহজ তাই না সুশান্ত? তো ক্ষতির পরিমাণ আমরা কি করে বের করি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করে। তো ক্রয় মূল্য আমরা কত ধরেছি? তাহলে এক্স মাইনাস বিক্রয় মূল্য কত ধরেছি? তাহলে 1/12 এত টাকা। এই টাকাটা হচ্ছে ক্ষতির পরিমাণ। তো এখানে লসাগু করে দিই, 12x - 1 এত টাকা। ঠিক আছে কৃষ্ণ? কৃষ্ণ, কোশ্চেনে যেটা দেওয়া আছে ওটা হচ্ছে শতকরা ক্ষতি। আমাদের এখানে যেটা এলো এটা কি এমনি নর্মাল ক্ষতি আর কি, ঠিক আছে? শতকরা ক্ষতি না এটা। তো ক্ষতির থেকে শতকরা ক্ষতি বের করা যায় না আবার? কি করে বের করে, সূত্রটা কি? না শুধু 100 না, বাই প্রথমত কিছু একটা আসে। তো ক্ষতি, ক্ষতির পরিমাণ যত, তত বাই কিছু একটা করতে লাগে। বাই কত করতে লাগে? বাই বাই কত করতে লাগে? সূত্রটা কি ছিল? বাই ছিল ক্রয় মূল্য।
সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে বেরোবে ক্ষতি ও লাভও। তাহলে এই যে ক্ষতি বেরোলো জিত, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100, ওটা ছিল শতকরা ক্ষতির ফর্মুলা। শতকরা ক্ষতির ফর্মুলা আরেকবার রিভাইজ করে দিচ্ছি সুশান্ত, যে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100, ঠিক আছে? তাহলে পরে ক্ষতির প্রশ্ন অনুসারে লিখবো, প্রশ্ন অনুসারে, কারণ আমাদের সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ না তৈরি করলে এক্স এর মান পাবো না। প্রশ্ন অনুসারে ক্ষতি যেটা আসলো সেটা বাই ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য কত ছিল? এক্স গুণ 100 সমান শতকরা ক্ষতি কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে? 4%। তাহলে সমান সমান 4, অর্থাৎ 12x-1, এখানে কি হবে বলতো? 12 আর x গুণ হয়ে যাবে আর হরে বসবে, তাহলে বাই 12x গুণ 100 সমান সমান 4। তার মানে উপরে 100 দিয়ে গুণ, 100 ইন্টু 12x-1 ডিভাইডেড বাই 12x ইকুয়াল টু 4। তার মানে 1200x মাইনাস 100, এটা ইকুয়াল টু 4 বরং 48x। তার মানে 1200x মাইনাস 48x সমান সমান 100। 1200 থেকে 48 বিয়োগ করলে কত হয় দেখ, কত হয়ে যাবে? 1192। x সমান সমান 100, তার মানে x এর মান কত হচ্ছে? 100 বাই 1192। হ্যাঁ, এটা ছিল হচ্ছে ক্ষতির পরিমাণ। এই যে লেখা আছে ক্ষতির পরিমাণ সমান সমান 12x-1 বাই 12, ঠিক আছে? আর ডিভাইডেড বাই x যেটা করা হয়েছে ওটা ছিল ক্রয় মূল্য। তাহলে বল কোনটা কি আছে বল, এটা ইকুয়াল টু 48x, 48x। তাহলে x এর মান আমরা পেলাম 100 বাই 1192, 100 বাই 1192 হয়ে গেল x এর পরিমাণ, x এর ভ্যালু। এখন x এর ভ্যালু মানে কি, x কি ছিল? তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এরপরে আমাদের লাভ চাই, বলেছে যে লাভ দরকার। তাহলে আমরা গোটা ব্যাপারটা কিন্তু এক একটা জিনিসের দাম বের করছি, হ্যাঁ, এক একটা জিনিসের লাভ বা এক একটা জিনিসের বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য আমরা বের করছি, ঠিক আছে কি শোনো? তাহলে এক একটা জিনিসের ক্রয় মূল্য বের হলো 100 বাই 1192 টাকা। আমরা এরপরে বের করবো সেকেন্ড কেসে যে এক একটা জিনিসের বিক্রয় মূল্য কত। হ্যাঁ বল, ভুল করছি বল না, হয় না? তাহলে 11 কত হয়? 1152, 1152, সরি 1152 হবে, আমারই ভুল হয়েছে, 1152, ঠিক আছে? x ইকুয়াল টু 100 বাই 1152। ক্লিয়ার হলো? এটা মুছে দিই। তাহলে এক একটা জিনিসের ক্রয় মূল্য পেয়ে গেলাম, এখন লাভ চাই, কত পার্সেন্ট লাভ করতে বলছে? তাহলে এক একটা জিনিসের যদি 44% লাভ হয়, বিক্রয় মূল্য কত এটা বের করি, ঠিক আছে? প্রতিটি জিনিসে লাভ 44% হলে প্রতিটি জিনিসের বিক্রয় মূল্য হবে, প্রতিটি জিনিসের বিক্রয় মূল্য ইকুয়াল টু, আচ্ছা এত দূর আগে লিখে নে, এই লাইন অব্দি লিখে নে, তারপরে আমি বলছি, কারণ এরপর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। জি, এখন আমরা বিক্রয় মূল্য বের করব। আর এই সেকেন্ড কেসে কি হচ্ছে, শতকরা লাভ হচ্ছে না মানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। আচ্ছা লাভ শতকরা কিন্তু না, লাভের যেটা, লাভের সূত্র কি ছিল?
বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক? লাভের ফর্মুলা ছিল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো? কিছু লাভের ফর্মুলা ছিল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, যদি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটা সমান সমান লাভ হয়, তাহলে ওই সূত্র থেকে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত হচ্ছে? আবার বলছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটাই তো তোরা বললি, এটা সমান সমান কি? লাভ। তাহলে ওই সূত্র থেকে বিক্রয় মূল্য কত হচ্ছে? আরেকবার দরকার খাতা ক্যালকুলেশন কর। সূত্র যেটা ছিল, সূত্রটা দেখে নে একবার। সূত্রটার থেকে, হ্যাঁ, সূত্র যেটা ছিল, লাভের যেটা সূত্র ছিল, লাভের সূত্র ছিল হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভের সূত্র ছিল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ ইকুয়াল টু, ঠিক আছে? লাভ ইকুয়াল টু হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে পরে ওখান থেকে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে? লাভ প্লাস ক্রয় মূল্য, না? ওইটাও তো একটা সমীকরণ, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান লাভ, ওটাও তো একটা সমীকরণ। তাহলে ওই সমীকরণ থেকে যদি আমরা বিক্রয় মূল্য ইকুয়াল টু বের করি, কি হয়ে যাচ্ছে? লাভ প্লাস ক্রয় মূল্য হয়ে যাচ্ছে, ক্রয় মূল্য ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা ওই জিনিসটা লিখবো যে বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য, ক্রয় মূল্য প্লাস লাভ, ঠিক আছে? ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্যের মান কত? ক্রয় মূল্য হচ্ছে এই যে 100/1152, তাহলে 100/1152 প্লাস লাভ কত টাকা? 44%। 44 লাভ কি করে বের করে? 44% হচ্ছে শতকরা লাভ। শতকরা লাভের থেকে লাভ কি করে পাবো? যেটা ক্রয় মূল্য, কত ক্রয় মূল্য, এটা গুণ যত পার্সেন্টেজ বলছে 44 বাই, কিন্তু যেহেতু এটা সমীকরণ না, তাই বাই 100 করতে হবে। তাহলে 44/100, ঠিক আছে? এটা ইকুয়াল টু 100 কাটা যাচ্ছে, তাহলে 100/1152 যোগ 44/1152, কোনো কাটাকাটি করবো না এখন। লসাগু হয়ে যাবে 1152, উপরে হয়ে যাবে 144। এখন কাটাকাটি করবো, 144 আর 1152 কাটাকাটি শুরু করছি। প্রথমে কত দিয়ে যাবে? প্রথমে ছোট সংখ্যা দিয়ে দিই। প্রথমে হচ্ছে 2 দিয়ে দিলাম, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 6 দুগুণ 12, 576, 72/576, ঠিক আছে? আরো কাটাকাটি যায়, 72 আর 576 ও কাটাকাটি যায়। কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে 72 কে কাটলে পরে কত হয়? 3 24 72, আর এদিকে 3 অক্ষে 3, 27 হবে, 3 নং 27, 3 দুগুণ 6, ঠিক আছে? ক্লিয়ার এখন অব্দি? বল কোন সূত্র? বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস লাভ। বিক্রয় মূল্য, লাভের ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ ইকুয়াল টু হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মাইনাস ক্রয়। তাহলে এখান থেকে বিক্রয় কত হবে? এটা একটা সমীকরণ, সমীকরণ থেকে বিক্রয় ইকুয়াল টু কত হবে? শুধু লাভ হবে, ক্রয়টা কোথায় যাবে? ওই সমীকরণ মধ্যে তো মাইনাস ক্রয়ও ছিল না, তো ওই সমীকরণ থেকে তুই বিক্রয় সমান সমান বের কর। বিক্রয় সমান সমান কত হচ্ছে? বিক্রয় বের করতে হলে আমাকে কি করতে হবে? এই মাইনাস ক্রয়টাকে সাইড চেঞ্জ করাতে হবে। মাইনাস ক্রয়টাকে এই পাশে গেলে পরে কি হয়? প্লাস। তাহলে কি হয়ে গেল বল? বিক্রয় সমান সমান লাভ প্লাস ক্রয়, লাভ প্লাস ক্রয়, ওইটাই লেখা হয়েছে লাভ প্লাস ক্রয় মূল্য প্লাস লাভ। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, আরো যাবে। কত দিয়ে যাবে? আমি তো 3 দিয়ে যদি কাটি, 3 8 24, আর এদিকে 3 6 18, 3 4 12, আর 8 আর 64 কাটাকাটি যায়, ডাইরেক্ট 8, 8 অক্ষে 8, 8 আর 64, তার মানে কত হচ্ছে? 1/8। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য হবে 1/8। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য 1/8 টাকা, বা উল্টা বলতে পারিস 1/8 টাকায় একটা জিনিস বিক্রি হয়। তাহলে 1 টাকায় বেশি বিক্রি হবে না কম বিক্রি হবে? বেশি বিক্রি হবে। বেশি হলে আমরা কি করে দিই ভগ্নাংশের ক্ষেত্রে? উল্টায় দিয়ে গুণ। গুণ তো বেশির ক্ষেত্রে আমরা গুণ করি, নো ডাউট, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উল্টায় দিয়ে গুণ করতে হয়। যে সংখ্যাটা আছে সেটাকে উল্টে দিয়ে তারপরে গুণ করতে হয়। তার মানে 8। কথাটা ক্লিয়ার? তার মানে আমরা লিখবো অতএব 1/8 টাকায় একটি জিনিস বিক্রি
করতে হবে। অতএব 1 টাকার ক্ষেত্রে কি বললাম, প্রথমত 1/8 প্রকৃত ভগ্নাংশ, একই না জিৎ? প্রকৃত ভগ্নাংশ তো, প্রকৃত ভগ্নাংশ মানে বুঝিস তো, লব ছোট হর বড়, ঠিক আছে? লবের মান ছোট হরের মান বড় হলে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যদি লব বড় হর ছোট হয় ওটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ হলে কোনো চাপ নেই, নর্মাল গুণ। কিন্তু যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে উল্টায় দিয়ে তারপরে গুণ, ঠিক আছে? তাহলে 1 টাকায় বেশি জিনিস বিক্রি হবে, তো বেশি হওয়ার জন্য আমরা কি করবো, 1/8 কে উল্টাবো, 8/1 করে দেবো, কালি শেষ হয়ে গেছে। দাঁড়া, আমরা করে দেবো হচ্ছে 8/1, ঠিক আছে? 8/1 উল্টে দিলাম, গুণ 1, তার মানে 8টি জিনিস বিক্রি করতে হবে। এই হয়ে গেল উত্তর, বোঝা গেল? তাহলে এই কোশ্চেনে আমাদের যেটা বলেছিল 1 টাকায় 12টা জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, তাহলে পরে টাকায় কয়টা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আমরা প্রথমেই বুঝছিলাম যে 1 টাকায় জিনিসের পরিমাণ কমাতে হবে, কম জিনিস বিক্রি করতে হবে তবে লাভ হবে, কিন্তু কয়টা বিক্রি করতে হবে এটা বুঝিনি, ঠিক আছে? এখন তাহলে আমরা বুঝে গেলাম যে 1 টাকায় 8টা জিনিস বিক্রি করলে তবে 44% লাভ হবে, ঠিক আছে? কত হবে কোশ্চেন নাম্বার 15? চলো শুরু করি আর কি। কোশ্চেনটা বলা আছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা, 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করে। দেখ কত কিছু বলা আছে। ধার্য মূল্য কত বলা আছে, 36.50। তিনি শুভমকে 2.90 টাকা ছাড় দিয়েছেন, মানে 36.50 এত টাকা লেখা ছিল কিন্তু উনি কম 2.90 টাকা কমিয়ে দিয়েছেন, ঠিক আছে? কমিয়ে
তার 12% লাভ হলো। আচ্ছা, এই যে লাভের ব্যাপারটা আমি কার সাপেক্ষে বলেছিলাম? লাভের ব্যাপারটা সবসময় আমরা কার সাপেক্ষে ভাবি? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ, শতকরা লাভ ব্যাপারটা বেরোয়। এখন কোয়েশ্চেনে দেখ কি কি দেওয়া আছে। আমরা জানি যে ধার্য মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তিন ধরনের মূল্য হয়ে থাকে। তো কোয়েশ্চেনে কি দেওয়া আছে? ধার্য মূল্য দেওয়া আছে। কোয়েশ্চেনে 2.90 টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে আমরা কোনটা পাবো এর থেকে? ক্রয় মূল্য পাবো না বিক্রয় মূল্য পাবো? বিক্রয় মূল্যটা পাবো। ঠিক আছে, তাহলে এখানে ধার্য মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, ভেরি গুড। ক্রয় মূল্যটা কি দেওয়া আছে? কোশ্চেনটা পড়ে দেখ, কোথাও বলা নাই ক্রয় মূল্য কত। ঠিক আছে, তো আমাদের ক্রয় মূল্যটা চাই, নাহলে আমরা লাভ বের করবো কি করে? ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তো তারপরে কি নিব? প্রথমত আমরা ক্রয় মূল্য বের করবো, পরের পার্টে পরে যাব। সেকেন্ড আরেকটা লাইনও বলা আছে, কিন্তু ওখানে আমরা পরে যাব। ফার্স্টে আমরা কি করব? ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্যের জন্য আমাদের কি দরকার? ক্রয় মূল্য আমরা কি করে বের করব? এক্স ধরবো, তারপরে একটা সমীকরণ বানাতে হবে, কিন্তু সমীকরণ ছাড়া এক্স এর মান আসবে না। তো এক্স ধরা হবে, তারপরে সমীকরণ বানাতে হবে। এখন সমীকরণ কি করে বানাবো? তার জন্য প্রথম স্টেটমেন্টটাকে ভালো করে পড়বো আরেকবার। কোথায় গেল? তাহলে দেখ, দিব, হ্যাঁ দিব, ঠিক আছে। আচ্ছা, কত নম্বর অঙ্ক এটা? 15 নম্বর না? তো 15 নম্বর অঙ্কে আমাদের বলেছে হচ্ছে যে ফার্স্টে ধরবো হচ্ছে ধরি, ধরি কলমটি ক্রয় মূল্য কত? এক্স টাকা। ধরি কলমটির ক্রয় মূল্য এক্স টাকা। ঠিক আছে জিৎ? আচ্ছা, কলমটির ধার্য মূল্য কত? কলমটির, হ্যাঁ, ধার্য মূল্য ইকুয়াল টু 36.50 টাকা। 50 না, 50। ঠিক আছে, 36.50 টাকা, এভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, 36.50 টাকা। আচ্ছা, তো কি নাম? রফিক চাচা না? তো রফিক চাচা, রফিক চাচা ছাড় দেন কত টাকা? 2.90 টাকা, তাই তো? 2.90 টাকা। তাহলে অভিক এর থেকে আমরা কি পাবো? বিক্রয় মূল্যটা পাবো। অতএব কলমটির বিক্রয় মূল্য, কলমটির বিক্রয় মূল্য কি করে পাবো? ধার্য মূল্য আর ছাড়ের থেকে বিক্রয় মূল্য কি করে পাওয়া যায়? ধার্য মূল্য আর ছাড় দেওয়া আছে, ওই যে 700 টাকা জামাটার দাম ধার্য মূল্য, আর 300 টাকা ডিসকাউন্ট দেওয়া হইলো, তাহলে বিক্রয় মূল্য কত? কি করে পাইলি? ধার্য মূল্য মাইনাস ছাড়, তাই না? তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ধার্য মূল্য, লিখে রাখি ধার্য মূল্য। প্রথম প্রথম যেহেতু অঙ্কগুলো করছি একটু লিখে করলে ভালো। ধার্য মূল্য মাইনাস ছাড়, তাহলে এটা ইকুয়াল টু 36.50 মাইনাস 2.90 এত টাকা, তাহলে 33.60 টাকা। 33.60 টাকা, এটা হচ্ছে কলমটার বিক্রয় মূল্য। ঠিক আছে, দেখ কোশ্চেনে কলমটার শতকরা লাভও বলা আছে। কত বলা আছে? 12%। শতকরা লাভের সূত্রটা একবার মনে করার চেষ্টা কর। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমাদের কাছে ক্রয় মূল্য আমরা ধরেছি এক্স টাকা, আমরা কি লাভ বের করেছি? শুধু লাভটা কি বের করেছি? তো লাভটা বের করা যাক। লাভের জন্য কি দরকার? লাভের সূত্রটা কি ছিল সুশান্ত? লাভের সূত্রটা কি ছিল মনে পড়ে? মনে পড়ছে না? বিক্রয় মাইনাস ক্রয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অতএব লাভ ইকুয়াল টু, আগে লাভ বের করি, লাভ ইকুয়ালস টু বিক্রয় মাইনাস ক্রয়, বিক্রয়, হ্যাঁ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। হ্যাঁ, না যদি
হ্যাঁ একটা অঙ্কে দুটো বলতে কি লাভের ক্ষেত্রে শতকরা লাভ যদি দেওয়া থাকে তাহলে আমাকে তো আগে লাভটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে লাভের সূত্র অ্যাপ্লাই করতে হবে, শতকরা লাভের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন কোশ্চেনের উপর ডিপেন্ড করছে, কোশ্চেনে কি কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমি কয়টা সূত্র কি কি সূত্র ব্যবহার করবো। প্রত্যেকটা কোশ্চেনেই যে দুটো করে সূত্র অ্যাপ্লাই হবে তা না। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? এই কোশ্চেনে আমাদের ব্যবহার হচ্ছে। হুম, কারণ এই কোশ্চেনে শতকরা লাভ দেওয়া আছে কিন্তু আমাদের লাভ চাই। ঠিক আছে, তো শতকরা লাভ বের করার আগে আমাদের লাভটা বের করতে হবে। তার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস ক্রয়। বিক্রয় হচ্ছে 33.60 আর ক্রয় ছিল এক্স, তাহলে এত টাকা। প্রশ্ন অনুসারে এখন সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণটা আমাকে কে বলবে? জিৎ বলুক সমীকরণ। বলো কি হবে সমীকরণ? সমীকরণটা বানানো উচিত। 33.60 মাইনাস এক্স গুড ইকুয়াল টু 12। ঠিক বললো? ভুল কি হয়েছে ওর? বাই ক্রয় মূল্য হবে, তাহলে বাই এক্স, ব্যাস এইটুকুনি কি ইন্টু 100 হবে ইজ ইকুয়াল টু 12। তুমি যে 33.60 মাইনাস এক্স ইকুয়াল টু 12 করে দিলা, 33.60 কি আমাদের লাভ, শতকরা লাভ না লাভ কোনটা? শুধু লাভ। আর 12 যেটা বলা ছিল ওটা লাভ ছিল না শতকরা লাভ ছিল? তাহলে আগে আমাকে লাভের থেকে শতকরা লাভ বের করতে হবে না? তো শতকরা লাভ বের করার জন্য লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা সমান সমান 12। বুঝতে পারলি? ঠিক আছে, অর্থাৎ 33.60 এখানে কত হবে ইন্টু 100 মাইনাস 100 এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 12। তার মানে 3360 মাইনাস 100 এক্স, এটা ইকুয়াল টু 12 এক্স। তার মানে 3360 এটা ইকুয়াল টু 100 এক্স প্লাস 12 এক্স। ঘুরিয়ে লিখি জিনিসটাকে, 112 এক্স ইকুয়াল টু 3360। 10 মিনিটে চলে গেল, ও ভুট্টা খেতে গেছে। ও ইকুয়াল টু 3360 বাই 112। এখন 3 দিয়ে যাবে না, তাহলে কাটাকাটি করলে 3 দিয়ে গেল, 3 দিয়ে 30 হলো, অতএব এক্স ইকুয়াল টু 30। 10 মিনিটে কোথায় গেল বুঝতে পারলি? হ্যাঁ, ও এখন ভুট্টা খেতে গেছে, ভুট্টা খাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, এক্স এর মান পাওয়া গেল, মানে ক্রয় মূল্য পাওয়া গেল। এখন আমরা সেকেন্ড হাফটা শুরু করতে পারবো। কোশ্চেনের সেকেন্ড হাফে কি বলছে দেখি। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার কত লাভ হবে? ঠিক আছে, এখন সেকেন্ড পার্টের ব্যাপার। সেকেন্ড পার্টে কি বলেছে? ওই ধরনের কলম তিনি কত টাকায় বিক্রি করেছেন? 34.50। আচ্ছা, কলমটার দাম কত, মানে ক্রয় মূল্য কত? না, কলমটার ক্রয় মূল্য কত ছিল? 30। আর কলমটা কত টাকা বিক্রি করছে? 4.50। তার মানে বেশি টাকা বিক্রি করলো না কম টাকায়? হ্যাঁ, বেশি টাকা বিক্রি করলো, লাভ হইলো না ক্ষতি? লাভ হইলো। আমাদের চেয়েছে শতকরা লাভ। ঠিক আছে, তাহলে শতকরা লাভের সূত্র লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। চল শুরু করি। রফিক চাচা সেকেন্ড পার্টে, রফিক চাচা কলমটি 34.50 টাকায় বিক্রি করেন। রফিক চাচা কলমটিকে 34.50 টাকায় বিক্রি করেন কাকে? মিতাকে। ঠিক আছে, এখন রফিক চাচা কত টাকায় কিনেছিল পেনটা? পেনটার ক্রয় মূল্য কত ছিল? 30 টাকা। মিতাকে কত টাকায় বিক্রি করেছে? বেশি টাকা। তা লাভ হয়েছে না ক্ষতি? তা আমাকে শতকরা লাভটা বের করতে হবে। শতকরা লাভের সূত্র লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। তাহলে সর্বপ্রথম তো আমাদের লাভটা বের করতে হবে। ঠিক আছে, রফিক চাচা মিতাকে কলমটি কত টাকায়? 34.50 টাকায় বিক্রি করলে তার লাভ
হবে 34.50 মাইনাস 30 টাকা, এটা ইকুয়াল টু কত হয়ে যায় তাহলে? 4.50 টাকা। 4.50 টাকা, এটা হচ্ছে তার লাভ। আমাদের কাছে শতকরা লাভ চাওয়া হয়েছে। শতকরা লাভ ইকুয়াল টু, অর্থাৎ শতকরা লাভ, শতকরা লাভ সূত্র লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত পার্সেন্ট যেটা আসবে সেটা পার্সেন্ট। লাভ আসছে 4.50, ক্রয় মূল্য ছিল 30 ইন্টু 100, কত পার্সেন্ট? শূন্য শূন্য কাটা, তাহলে 4.50 ইন্টু 10, এত পার্সেন্ট। 4.50 সাথে 10 গুণ করলে কত হয় জিৎ? 4.50 সাথে 10 গুণ করলে, তুই তো আগের অঙ্কটা বুঝছিলিস। দাঁড়া, 4.50 সাথে 10 গুণ করলে কত হয়? জিৎ গভীর চিন্তায় পড়ে গেছে। 4.50 সাথে 10 মাল্টিপ্লাই করলে কত হয় জিৎ? 450 দশমিক হবে না? শিওর? নিয়মটা আমি বলি, নিয়মটা কি? হ্যাঁ, নিয়মটা একবার জেনে নে, তাহলে তোর এটা বের করতে কোনো অসুবিধা হবে না। যেমন আগের অঙ্কটা তুই বুঝিস নাই, আমি জানি, ঠিক আছে? যদি বুঝতিস তাহলে পরে কোনো অসুবিধা হইতো না। যেমন এখানে দেখ 33.60 সাথে 100 গুণ হচ্ছে, কি করে গুণটা করবো? প্রথমে দশমিকটাকে ভুলে যা, তো এখানে দশমিক নাই, তো দশমিক না থাকলে কত হবে? 3360 ইন্টু 100। 3360 ইন্টু 100 কত হয় বলতে পারবি? 336, তারপরে 000, ভেরি গুড, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি তো দশমিক ছিল, দশমিক কয় ঘর, দশমিক শেষের দিক থেকে কয় ঘর আগে ছিল? 2 ঘর আগে। তুইও শেষের দিক থেকে 2 ঘর আগে দশমিক দিয়ে দে। 3360, 3360, বুঝলি? তার নিয়মটা কি? প্রথমে দশমিক ছাড়া ব্যাপারটাকে ভাবো, 100 দিয়ে গুণ করে দাও, এখান থেকে গুণ করে দাও। তারপর দেখো দশমিকটা শেষের দিক থেকে কয় ঘর আগে ছিল। শেষের দিক থেকে দশমিক যেহেতু 2 ঘর আগে ছিল, তুমি উত্তরেও শেষের দিক থেকে দশমিককে 2 ঘর আগে দিয়ে দাও। তারপর দশমিকের পরে যে কটা শূন্য আছে কেটে দাও। বোঝা গেছে? হ্যাঁ, আরো ছিল নাকি? ও সরি সরি সরি, এটা দেখিনি। তার মানে এখানে 3 আর 15 কাটবে 15, তাহলে 15%। বোঝা গেল? এই দশমিক সংখ্যার গুণের ব্যাপারটা বোঝা গেল? দশমিক সংখ্যার গুণ করা একদম সোজা। প্রথমে দশমিক ছাড়া ব্যাপারটাকে ভাবো, ঠিক আছে? তারপরে শেষে দশমিক দিয়ে ভাবো, তাহলে অ্যান্সারটা হয়ে যায়। বুঝতে পারলি? 15 হয়ে গেল। আচ্ছা, আমাদের অনেকগুলো অঙ্ক হলো, এখন আমরা আবার ব্যাকে আগাবো। আমরা যে কটা অঙ্ক করলাম তার ঠিক আগের অঙ্কগুলো করবো। মানে 15 করলাম, হ্যাঁ 19 এখন যাবো না, 15 করলাম, এখন 14 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে? কোনটা রে বাবা? কোথায় কোথায়? বুঝতে পারছি না তো। হ্যাঁ 45/3, বাই 3 ছিল না একটা, 45/3। আমরা এখন 14 নম্বর অঙ্কটা করবো, 14 কোশ্চেন নাম্বার।
আচ্ছা, এখানে কি বলেছে যে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তাহলে 1250 টাকা হচ্ছে ধার্য মূল্য। আমাদেরকে কোশ্চেন করে বুঝতে হবে ধার্য মূল্য কোনটা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে কোনটা দেওয়া আছে। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেন, আর একটি চেয়ার 1120 টাকায় বিক্রি করেন। তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত? দেখ, যেহেতু শতকরা লাভের প্রসঙ্গ আসছে না, তা আমার ক্রয় মূল্য দরকার হবে, ক্রয় মূল্য লাগবে, বিক্রয় মূল্য লাগবে, ধার্য মূল্য দিয়ে কিছু হবে না। ঠিক আছে? যখনই লাভের প্রসঙ্গে চাওয়া হয়েছে যে শতকরা লাভ কত, লাভের সূত্রটা কি ছিল? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর লাভ কি করে বের করে? বিক্রয় থেকে ক্রয় বিয়োগ করতে লাগে। তার মানে আলটিমেটলি আমার কি কি দরকার হচ্ছে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দরকার হচ্ছে। যতক্ষণ না ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পাচ্ছি ততক্ষণ অব্দি অঙ্কটা আগাচ্ছে না। ঠিক আছে? কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নেই, ক্রয় মূল্য দেওয়া নেই। কোশ্চেনে কি দেওয়া আছে? ধার্য মূল্যটা দেওয়া আছে। ভালো করে পড়ছিস কোশ্চেনটা? আবার বলছি, বলা আছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। কত দামে তৈরি করলেন এটা বলা নেই। চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তাহলে এক একটা চেয়ারের দাম হচ্ছে 1250 টাকা। ঠিক আছে? ধার্য মূল্যই হচ্ছে 1250 টাকা। তো এই যে 1250 টাকা, এটা হচ্ছে ধার্য মূল্য। কত টাকায় বিক্রি করলেন প্রথম চেয়ারটা? বলা আছে প্রথম চেয়ারটা তিনি 8% ছাড়ে বিক্রি করলেন। তাহলে এই যে 1250 টাকা, তার উপর 8% ছাড়, মানে কমানো হলো 8%, তাতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য পেলাম। ঠিক আছে? ক্রয় মূল্য জানি না কত, কিন্তু বলা আছে যে তাতে তার 15% লাভ হলো। তো এই যে 15% লাভের গল্পটা, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো, কিন্তু তার জন্য সমীকরণ দরকার, এবং ক্রয় মূল্যটাকে আগের মতন ধরতেও লাগবে। ঠিক আছে? যে ক্রয় মূল্যটাকে এক্স ধরে নিবো, তাহলে ওই এক্স এর মানটা বের করার জন্য আমার সমীকরণ দরকার হবে। 15% লাভ, ওই ব্যাপারটাও কাজে লাগবে। ঠিক আছে? 15% লাভ মানে এটা কি শুধু লাভ না শতকরা লাভ? শতকরা লাভ। তাহলে শতকরা লাভের সূত্রটা কাজে লাগবে। শতকরা লাভের সূত্রটা একবার ভেবে দেখ কি ছিল। তাহলে আমার ক্রয় মূল্য দরকার, তো ক্রয় মূল্য তো কোশ্চেনে দেওয়াই নেই, এক্স ধরে নিই। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 14 স্টার্ট করছি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 14। ধরি ধরি চেয়ার না, প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য এক্স টাকা। ধরি প্রতিটি চেয়ারের, হ্যাঁ, চেয়ারের ক্রয় মূল্য এক্স টাকা। আচ্ছা, ক্রয় মূল্য না উৎপাদন মূল্য রে? রফিক আফসার চাচা দুটি কাঠের চেয়ার, ও আচ্ছা, ক্রয় মূল্যই হবে। উনি তো বানান নাই জিনিসটা, উনি বিক্রি করছেন। ক্রয় মূল্য, ক্রয় মূল্য এক্স টাকা। আচ্ছা, বলে দিই আগেই যে কখনো যদি কোনো প্রশ্নে এরকম মনে হয় যে এখানে জিনিসটা বানানো হয়েছে, এখানে যেমন যে ব্যাপারটা বলা আছে, এখানে কোথাও পড়ে মনে হচ্ছে না যে আফসার চাচা জিনিসটা বানিয়েছে, উনি জিনিসটা বিক্রি করেছেন, মানে কোথা থেকে কিনতে পারেন, কিনে বিক্রি করেছেন। হ্যাঁ, এখন যদি কখনো কোনো কোশ্চেনে মনে হয় জিনিসটা বানিয়েছেন, তখন কিন্তু আর ক্রয় মূল্য হবে না, তখন হবে উৎপাদন মূল্য। বলছেন কি তৈরি করেছেন? না, ও একই দামে তৈরি করলেন না, এইটার কথা আমি তৈরি কথাটা দেখিনি। তাহলে তাহলে উৎপাদন মূল্য হবে। ধরি প্রতিটি চেয়ারের উৎপাদন মূল্য, তার মানে জিনিসটা তিনি কেনেন নাই, উনি বানিয়েছেন, তাই উৎপাদন মূল্য কথাটা আসবে। ধরি প্রতিটি চেয়ারের উৎপাদন মূল্য কত? এক্স টাকা। উৎপাদন মূল্য আর ক্রয় মূল্য একই রকম ভাবে ব্যবহার হবে। হ্যাঁ, মানে লাভের সূত্র আগে কত হইতো? বিক্রয় মাইনাস ক্রয়, কিন্তু এখন হবে হচ্ছে বিক্রয় মাইনাস উৎপাদন। বুঝতে পারছি কথাটা? তাহলে ধরি প্রতিটি চেয়ারের উৎপাদন মূল্য এক্স টাকা। প্রথম চেয়ারটির ধার্য মূল্য কত বলা আছে? 1250 টাকা। প্রথম চেয়ারটিতে ছাড় দেওয়া হয়। প্রথম চেয়ারটিতে কত টাকা ছাড় দেওয়া হয়?
8%। অতএব প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে? মনে পড়ে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য কি করে বের করে? ধার্য মূল্য মাইনাস ছাড় ইকুয়াল টু বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য বিক্রয় মূল্য ইকুয়াল টু ধার্য মূল্য মাইনাস ছাড় ইজ ইকুয়াল টু ধার্য মূল্য কত? 1250 মাইনাস ছাড় কত? ভুল, ছাড় 8% না, শতকরা ছাড় হচ্ছে 8%। আমাদের লাগবে শুধু ছাড়। তো শুধু ছাড়ের জন্য আমরা কি করব? যত বলা আছে 1250 যত ধার্য মূল্য সেটা আগে লিখতে হবে 1250 গুণ কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, এই জন্য 8/100, এত পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে টাকা। তাহলে দেখ শতকরা ছাড়ের থেকে ছাড় বের করার উপায় কি? ভালো করে দেবজিৎ ভালো করে বুঝে নে, সুশান্ত ভালো করে বুঝে নে। শতকরা ছাড়ের থেকে ছাড় বের করার উপায়টা কি? শতকরা ছাড়ের থেকে ছাড় বের করার উপায় হচ্ছে ধার্য মূল্য যত টাকা গুণ শতকরা ছাড় যত বলেছে। কত বলেছে শতকরা ছাড়? 8%। তাহলে ধার্য মূল্য গুণ 8/100, ধার্য মূল্য গুণ 8/100। বুঝতে পারছি? তাহলে এটা ইকুয়াল টু দেখবো কত আসে। তাহলে 0 0 কাটা, 4 2 8, 5 2 10, 5 25 125, 4 25 100, তার মানে 1250 মাইনাস 100 এত টাকা, তার মানে 1150 টাকা। তাহলে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য হচ্ছে 1150 টাকা। তাতে তিনি কত টাকা লাভ করেছেন শতকরা? প্রথম চেয়ারটিতে তিনি শতকরা কত টাকা লাভ করেছেন কোশ্চেনে বলা আছে? 15% লাভ করেছেন বলা আছে। তাহলে ওটা হচ্ছে শতকরা লাভ। তো শতকরা লাভের জন্য আমার আগে লাভ বের করতে হবে। লাভের সূত্র কি ছিল? বিক্রয় মাইনাস উৎপাদন। বিক্রয় মাইনাস উৎপাদন, আমাদের এই অঙ্কে হয়ে যাবে বিক্রয় মাইনাস উৎপাদন। তাহলে অতএব প্রথম চেয়ারটিতে লাভ হয় কত হবে? বিক্রয় মাইনাস, আমরা সূত্রটা লিখে লিখে করবো, হ্যাঁ, বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন মূল্য। উৎপাদন মূল্য না, উৎপাদন মূল্য যদি বেশি হয়, তুই 10 টাকা একটা জিনিস বানাইছিস, তুই 5 টাকায় জিনিসটা বিক্রি করলি, তাহলে তো লাভ হইলো না ক্ষতি হইলো? তাহলে লাভের জন্য আমাকে কি করতে হবে? বেশি দামে বিক্রি করতে হবে। এই জন্য বিক্রয় মূল্য উৎপাদনের থেকে বেশি হইতে হবে যদি লাভ হয়, আর ক্ষতি হলে সেক্ষেত্রে তোরটা উৎপাদনটা বিক্রয়ের থেকে বেশি হয়। তো বিক্রয় মূল্য কত? 1150। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? কত ধরেছি ক্রয় মূল্য? এক্স, তাহলে এত টাকা। প্রশ্নানুসারে সমীকরণ বানাতে হবে তো। জিৎ সমীকরণ বানিয়ে দেখা। এটা আসলে হচ্ছে লাভ, এই টাকাটা হচ্ছে লাভ। বল। 1150 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100। ভেরি গুড। অর্থাৎ 11 সামনে হচ্ছে 100 গুণ 1150 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 15। এখানে 115000 মাইনাস 100x ইকুয়াল টু 15x। তার মানে 115000 ইকুয়াল টু 100x প্লাস 15x। অর্থাৎ 115x ইকুয়াল টু 115000, অর্থাৎ x ইকুয়াল টু 115000 বাই 115। ঠিক আছে, 115000 বাই 115। এখানে কাটাকাটি যাবে, এখানে কাটাকাটি যাবে, কত হয়ে যাবে? 1000। তাহলে এক একটা চেয়ারের ক্রয় মূল্য পেয়ে গেলাম 1000 টাকা। এক 1000 টাকায় এক একটা চেয়ার বিক্রি কি বানানো হয়েছে, ঠিক আছে?
মানে চেয়ারগুলোর উৎপাদন মূল্য হচ্ছে 1000 টাকা। 1000 টাকা উৎপাদন মূল্য, এক্স ছিল উৎপাদন মূল্য, এক্স এর মান আসলে 1000, মানে 1000 টাকা হয়ে গেল উৎপাদন মূল্য। দ্বিতীয় চেয়ারটা কত টাকায় বিক্রি করা হয়েছে বলো? বলবি? তেমন কিছু বলবি না, তাই তো? আচ্ছা, অভিক, দ্বিতীয় চেয়ারটা কত টাকায় বিক্রি করছে? তাহলে লাভ করছে না ক্ষতি? লাভ করছে। কত টাকা লাভ করছে আগে বের করি। দ্বিতীয় চেয়ারটি, অতএব এখান থেকে অতএব প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য কত? 1000 টাকা। আচ্ছা, আমাদের কাছে কি মোট লাভ চাওয়া হয়েছে? আমাদের কাছে কি মোট লাভ চাওয়া হয়েছে? দুটি চেয়ার বিক্রি করে মোট লাভ। তাহলে আমার দ্বিতীয় চেয়ারের জন্য শতকরা লাভ বের করে কোনো লাভ নাই, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? মোট ক্রয় মূল্য, মোট উৎপাদন মূল্য দরকার, আমাদের মোট বিক্রয় মূল্য দরকার, তার থেকে আমরা মোট লাভ আর মোট শতকরা লাভ পাবো। আবার বলছি, আমাদের যেহেতু দুটো চেয়ারের ব্যাপারে বলা হয়েছে সুশান্ত, যেহেতু দুটো চেয়ারকে নিয়ে বলা হয়েছে, তাহলে আমার দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য দরকার, মানে উৎপাদন মূল্য দরকার। এক একটা চেয়ারের ক্রয় উৎপাদন মূল্য কত? এক একটা চেয়ারের উৎপাদন মূল্য কত? 1000 টাকা। তাহলে দুটো চেয়ারের উৎপাদন মূল্য 2000 টাকা, 2 দিয়ে গুণ হয়ে গেল। প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত ছিল? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত ছিল? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য এই যে, ঠিক আছে, 1150। দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য, দ্বিতীয় চেয়ারটার বিক্রয় মূল্য 1120 কোশ্চেনে দেওয়া আছে। অভিক, প্রথম চেয়ারটার বিক্রয় মূল্য আমরা বের করেছি, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া আছে। দুটোর মিলিত বিক্রয় মূল্য কত? প্লাস করে দিব 1150 প্লাস 1120, তাতে আমি মোট বিক্রয় মূল্যটা পাবো, তার থেকে দেখবো মোট লাভ কত হয়। ঠিক আছে, তাহলে দেখি প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য 1000 টাকা, অতএব দুটি চেয়ারের ক্রয় মূল্য 1000 গুণ 2 টাকা, তার মানে 2000 টাকা। প্রথম ও দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য যথাক্রমে কত কত? 1150 টাকা এবং 1120 টাকা। অতএব মোট বিক্রয় মূল্য 2270। আচ্ছা, মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু, দুটো যোগ হয়ে যাবে এত টাকা, তার মানে কত হয়ে যাচ্ছে? 2270 টাকা, 2270 টাকা। অতএব মোটের উপর তাহলে লাভ হলো না ক্ষতি হলো? মোটের উপর লাভ হইলো না ক্ষতি হইলো? মোট ক্রয় মূল্য বড় না মোট বিক্রয় মূল্য বড়? তাহলে লাভ হইলো। তাহলে মোটের উপর লাভ হইলো কত টাকা? 2270 মাইনাস 2000, এত টাকা, তার মানে 270 টাকা। এত টাকা মোটের উপর লাভ হয়েছে। আমার লাগবে শতকরা লাভ। অতএব শতকরা লাভ কি করে বের করব সুশান্ত? লাভ হচ্ছে 270 বাই ক্রয় মূল্য কত ছিল? 2000 ইন্টু 100। 2000 হবে না? তাহলে হ্যাঁ, আমাদের কোশ্চেনে কি চেয়েছে? মোট লাভ কত, মানে দুটো চেয়ারের পেছনে টোটাল লাভ কত হলো। প্রথম চেয়ারটার এই যে প্রতিটি চেয়ারের উৎপাদন মূল্য x টাকা ধরা হয়েছিল, প্রত্যেকটা চেয়ারের উৎপাদন মূল্য ধরা হয়েছিল x টাকা। তার মানে এক একটা চেয়ার x টাকায় বানানো হয়, ওই x এর মান শেষে আসছে 1000, তার মানে এক একটা চেয়ার 1000 টাকায় বানানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হয়ে গেল?
শূন্য শূন্য গুলো কেটে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে 13.5%। 13.5%। ঠিক আছে, ঠিক আছে।